রয়ে গেছি। আচ্ছা, কারশফ কারেন্ট ল ছিল এরকম যে কোনো একটা নোড বা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সম পরিমাণ কারেন্ট ওখান থেকে বের হয়ে যাবে। এটা ছিল কারশফ কারেন্ট ল। আর কারশফ ভোল্টেজ ল কি ছিল? ভোল্টেজ ল ছিল একটা ক্লোজ সার্কিটের মধ্যে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্সের মান হচ্ছে 0। একটা ক্লোজ সার্কিটের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হচ্ছে ঠিক সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে দেখাই, তোমাদের কি সার্কিট জিনিসটাকে একটু ভয় ভয় লাগে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিম্পলি কারেন্ট ফ্লো আর নদীর পানির প্রবাহ ব্যাপারগুলো একরকম। ধরো তোমার কাছে যদি একটা নদী যদি এরকম থাকে, এরকম একটা নদী, এইদিকে আরেকটা শাখা নদীতে ভাগ হয়েছে, এইদিকে আরেকটা শাখা নদীতে ভাগ হয়ে গেছে। এখন বলো এই দিক দিয়ে যে পরিমাণ পানি প্রবেশ করবে এইটা তো একটা চিমোহনা, তাই না? তাহলে এদিক দিয়ে যে পরিমাণ পানি প্রবেশ করবে ঠিক সম পরিমাণ পানি এদিক দিয়ে বের হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। অন্য কিছু হওয়ার কোনো চান্স আছে? নো স্যার। না, কারেন্টের প্রবাহ হচ্ছে সেম জিনিস। ধরো আমি যদি একটা সার্কিট আঁকি, যে এরকম একটা সার্কিট, মানে সার্কিট না, একটা মানে একটা ওপেন সার্কিট আঁকি, যে দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে কি হবে? আই সমান সমান, এটা যদি আমি I1 বলি, তাহলে এটা I2 হবে। I2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? I is equal to I1 প্লাস I2। plus I। ঠিক আছে? ব্যাপারটা এরকমই যে জি স্যার। এইখান থেকে যে পরিমাণ কারেন্ট আসতেছিল সেই কারেন্টটা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। উল্টা ঘটনা হতে পারে। ওইটা কি হতে পারে? আচ্ছা, আমি স্যার বললাম যে বাইরে থেকে যদি আসে তাহলে স্যার মাইনাস হবে। আচ্ছা, উল্টা ব্যাপারটা আমি যদি এভাবে একটু চিন্তা করি, যে ধরো এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, হ্যাঁ, বা এই দিক দিয়ে পানি আসতেছে, তখন কি হবে? এই দিক দিয়ে কারেন্ট আসবে, এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। সেম কথাই না? জি যে পরিমাণ পানি আসবে সেই পরিমাণ জি স্যার। কারেন্ট পানি এদিক দিয়ে বের হয়ে যাবে, একই কথা। স্যার এইটা ইকুয়াল টু এইটা যদি এই পাশে ধরি আর এই দুইটা ইকুয়াল টু এই পাশে। হুম। তারপর ধরো এরকম কিন্তু অনেক সময় হয় যে ধরো একটা নদী এরকম, একটা বড় নদী, এই দিক দিয়ে কিছু যাওয়ার পরে এদিকে আর কোনো যাওয়ার রাস্তা নেই, তখন এইদিকে ভাগ হয়ে যাবে, এইদিকে ভাগ হয়ে যাবে। তো অনেক সময় সার্কিটের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেদিকে কোনো মানে মানে ওইদিকে কারেন্ট ফ্লো আর হয় না। তো একটা নদীর ক্ষেত্রেও কিন্তু সেই রকম হইতে পারে। তো এদিক দিয়ে যদি নতুন কোনো পানি আসে, সেই পানিটা কি এদিকে যাবে, গিয়া দেখবে যে এদিকে যাওয়া যায় কিনা, তারপর দেখবে না যাওয়া যাচ্ছে না, তখন আবার সেই দিকে যাবে, এরকম কি ব্যাপারটা? নাকি ব্যাপারটা এরকম না যে এইখানে সব দিকেই তো জি যায়। স্যার। জি স্যার। এখানে আগে থেকেই হয়তো পানি আছে, সেই পানি ওকে বাধা দিবে যে ওইদিকে আর যাওয়া যাচ্ছে না, জি স্যার। তাই না? জি স্যার। এইটা তো আর হবে না যে ওই দিক দিয়ে গিয়া ঘুইরা তারপর আবার এদিকে আসবে। আমরা মানুষ যেটা করি, যে রাস্তা জানি না যে সামনে বন্ধ কিনা, যাই গিয়ে ঘুরে পড়ে আসি। কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু ওইটা হবে না, পানি কিন্তু একটা প্রেসারের কারণেই ওই দিকে আর যাবে না, ও ডিরেক্টলি যে পথে ওর যাইতে সুবিধা সেই পথে চলে যাবে। তো সার্কিটের ক্ষেত্রে ওই রকম হয়। এবং সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস কি, তুমি যদি একটা সার্কিটের কথা চিন্তা করো, ধরো একটা সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে যদি আমি একটা 10 ভোল্টের কিছু দেই, ধরলাম এখানে 10 ভোল্ট দিচ্ছি,
আচ্ছা ইনিশিয়ালি একটা ই দেই, রোধ দেই। এটা যদি 5 ওহম হয় তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট প্রবেশ করবে? 5 ওহম 5 ওহম না এখানে তো 10 ভোল্ট, 10 ভোল্ট আমি হচ্ছে ব্যাটারি দিছি, আর 5 ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্স। 2 তাহলে এখানে কারেন্টের পরিমাণ হবে 2, তাই না? 2। আচ্ছা আচ্ছা জি আই স্যার হবে হচ্ছে 2। আমরা জানি কোন সূত্র, কোন সূত্র থেকে এটা আমরা পাইলাম? I is equal to V by R. I is equal to V by R। B equal to IR জি স্যার IR, হ্যাঁ একই সূত্র। এটা হচ্ছে Ohm's law, তাই না? আচ্ছা তো জি এখন স্যার যদি এরকম হয় যে না এখানে ঘটনা আসলে এরকম যে রোধ আছে 2টা, রোধ আছে 2টা, 2টা তখন কি হবে? ধরো এখানে আছে 5 ওহম। স্যার এই দুটো শ্রেণীতে থাকলে যোগ করে নিতে হবে আচ্ছা এই দুটো শ্রেণীতে আছে, যোগ করে নিয়ে 10 হয়ে যাবে, 10 আর 10, 10 ডিভাইডেড বাই 10, তার মানে এটা হয়ে যাবে আলটিমেটলি, তারপরে B equal to IR দিয়ে I এর মান বের করতে হবে এটা হয়ে যাবে আলটিমেটলি তখন 1। 1. ঠিক আছে, তার মানে রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্টের মান কমে গেল। আচ্ছা তো ব্যাপারগুলো এরকমই যে তুমি যতগুলো রোধ দিবা ওই কারেন্ট ততটাই বের হবে। আচ্ছা তো কারেন্ট ধরলাম এখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, তাই তো? 1 অ্যাম্পিয়ার জি কারেন্ট স্যার এখন যদি এরকম হয় যে এখানে আমি একটা তৈরি করে দিলাম, মানে একটা লাইন তৈরি করে দিলাম, তখন কি হবে? এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে 2 ভাগ হবে না? জি স্যার 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে 2 ভাগ হবে, 2 ভাগ হয়ে তারপরে আবার এখানে এসে আবার 1 হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ার হয়ে আবার এদিকে চলে আসবে। তো এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলি? এই পয়েন্টটাকে বলি নোড বা জাংশন, বা এই পয়েন্টটাকে আমরা বলি নোড বা জংশন। যেখানে 2 এর অধিক কোন রাস্তা মিলিত হয় সেটাকে আমরা কি বলি? চৌরাস্তা বা ত্রিরাস্তা, যেটাই বলি, তিন মাথা। দ্যাট মিন্স সেই জায়গাটাকে আমরা জাংশন বলি, এখানে 2টার বেশি রাস্তা থাকে, তাই না? জি স্যার জি তো স্যার এরকম কোন একটা নোড বা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্ট এখান থেকে বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে বের হবে কারশফ কারেন্ট ল। আচ্ছা এটা দিয়ে আমরা মুছে ফেলি। এরপর হচ্ছে কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ লটা কেমন? কারশফ ভোল্টেজ লটা হচ্ছে এরকম, ধরো তোমার বাসায় কোনো ফ্রিজ নাই ধরে নাও, তাহলে তোমার নিয়ম থাকবে কি যে প্রতিদিন যা রান্না হবে পুরোটা কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। আচ্ছা তার মানে কি তুমি যতটুকু রান্না করতেছো পুরোটাই খেয়ে ফেলতে হবে, যেহেতু বাসায় কোনো ফ্রিজ নাই। কারশফ ভোল্টেজ ল সেটা এরকম, ধরো একটা সার্কিটের মধ্যে, একটা ক্লোজ সার্কিটের মধ্যে আহ কোন জিনিসগুলো ভোল্টেজ প্রডিউস করতে পারে? নর্মালি আমরা জানি ব্যাটারিতে হচ্ছে ভোল্টেজ প্রডিউস হয়, তাই না? তেমন একটা ব্যাটারি ধরলাম আছে যেটা আমাদের ভোল্টেজ প্রডিউস হতে পারে, মানে এটা এসি ব্যাটারি হতে পারে, ডিসি ব্যাটারি হতে পারে, কোনো সমস্যা নেই। আর ভোল্টেজ ড্রপ হয় কোথায়? ভোল্টেজ ড্রপ হয় রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। তারপর ইন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টর বলতে যে জিনিসটা আছে ওই জিনিসটার মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। তো এরকম বিভিন্ন জিনিসের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। তো আমরা আসলে অত ইন্ডাক্টর ক্যাপাসিটর পর্যন্ত যাব না, আমরা এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সের কথাই বলবো যে রোধের মধ্যে ভোল্টেজ কি হবে? ড্রপ হবে। আচ্ছা জি স্যার ওকে, এই আরেকটা রোধ, আচ্ছা 3টা রোধ দিলাম, তারপর সার্কিটটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ও হচ্ছে ভোল্টেজ প্রডিউস করবে, ওর কাজ হচ্ছে ভোল্টেজ তৈরি করা। আর ওদের কাজ কি? ও যতটুকু খাবার রান্না করছে, ধরে নিলাম যে ও জি খাবার স্যার রান্না করে, ঠিক আছে? ও যতটুকু খাবার রান্না করবে ও হচ্ছে, ওরা হচ্ছে সেই খাবারগুলো খেয়ে ফেলবে। এবং তো সমান পরিমাণে হ্যাঁ সমান হইতে পারে, কারো খাবার কেউ বেশি খায় কেউ কম খায়, তাই না? সেটা রোদের উপর ডিপেন্ড সেখানে করে। বিদ্যুতের ক্ষেত্রে তো সমান পরিমাণে প্রবাহিত হয় হ্যাঁ বিদ্যুৎ সমান পরিমাণ প্রবাহিত হবে, আমি ভোল্টেজের কথা বলছি, জি স্যার ঠিক আছে?
স্যার ভোল্টেজ কি ওর কাছে কম বেশি এরকম হবে? হ্যাঁ, কম বেশি হবে, মানে স্বাভাবিকভাবেই। মানে আমরা কি সবাই সমান খাই? সমান খাইতে পারি? না স্যার। না হুম, স্যার। তো ভোল্টেজ কম বেশি হবে। তো আমার যদি এইটার মান হয় 10 ওহম, তো সেইখানে ভোল্টেজ হবে একরকম। এটা যদি হয় 20, সেখানে হবে একরকম। এটা যদি হয় 30, সেখানে হবে আরেক রকম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা এটা আমাদের ক্যালকুলেশনে দেখাবো না, কিন্তু এটাও সত্যি, যে রান্না করে ও খায় না? ও তো খায়, ওর তো খাইতে হয়। জি এই স্যার। ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ঠিক আছে? যে রোধটা হচ্ছে ব্যাটারি রোধ, তাহলে ব্যাটারির নিচেরও খাইতে হয়। কিন্তু ব্যাটারি খাওয়ার পরেও যে পরিমাণ রোধ ভোল্টেজ বের করে, সেটা আমরা যেহেতু হিসাবে ধরতেছি, যার কারণে ব্যাটারি রোধটা আমাদের আপাতত ধরতে হবে না। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমরা বললাম যে এক একজন এক এক রকম খায়, তাহলে কে কি পরিমাণ খায়, মানে কোথায় কতটুকু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, সেটা কিভাবে বের করবো? সেটা বের করবো এই যে ওহমের সূত্রের সাহায্যে। V is equal to IR। জি স্যার। এখন আমরা জানি যে এটা যেহেতু সিরিজে আছে, সিরিজে কারেন্টের মান কি থাকে? যোগ করতে হবে। না, সিরিজে কারেন্টের মান কি সমান থাকে না পার্থক্য হয়? সমান সমান থাকতে থাকে। পারে, আবার নাও থাকতে পারে। না, একটা সিরিজ কানেকশনে তোমার কারেন্টের মান সবসময় সমান থাকবে, কারণ আচ্ছা এখানে আচ্ছা তো স্যার, সমান থাকে। জি স্যার। কারেন্টের তো কোথাও ভাগ হওয়ার কোনো জায়গা নাই। ও এখানে যা কারেন্ট আছে এদিক দিয়ে গিয়ে জি সেই স্যার। পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। তাহলে কারেন্টের মান সমান, তাহলে রেজিস্ট্যান্সের মানের উপর ডিপেন্ড করবে। রেজিস্ট্যান্সের মান যার বেশি, তার ক্ষেত্রে ভোল্টেজ বেশি। রেজিস্ট্যান্সের মান যার কম, তার ক্ষেত্রে ভোল্টেজ কম। ধরে নাও রেজিস্ট্যান্স ভোল্টেজ কম। কারো পরিশ্রম, যে যত বেশি পরিশ্রম করে তার ক্ষুধা লাগে তত বেশি, যে পরিশ্রম কম করে তার ক্ষুধা লাগে কম। ঠিক আছে, এরকম আর কি ধরে নাও। সো রেজিস্ট্যান্স যার বেশি তার ভোল্টেজ ড্রপ হবে বেশি, রেজিস্ট্যান্স যার কম হবে তার ভোল্টেজ ড্রপ কম হবে। তো এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপের ইকুয়েশন। তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে V1, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে V2, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে V3। তাহলে V1, V2, V3 তিনটা যদি যোগ করি, তাহলে সেটা কার সমান হবে? স্যার মূলত IR ইকুয়াল টু ই, তাই তো স্যার? হ্যাঁ, IR ইজ ইকুয়াল টু ই। ই বা ভি তুমি যেটাই ধরো একই কথা। জি স্যার। আচ্ছা, সো ভি সমান সমান কি হবে? ভি ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2 V2 প্লাস V3। তো এটাকে যদি আমি লিখি, জিনিসটা আসলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে এরকম: অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ জি সমান সমান স্যার। ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ ড্রপ হচ্ছে কি কি? V1, V2, V3, আর অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে V। তার মানে আমি যতটুকু ভি। ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। কোথায়? একটা ক্লোজ সার্কিটের মধ্যে। তো এখন দেখো, অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস ভোল্টেজ ড্রপ যদি হয়, তাহলে পরের লাইনে কি এটা লেখা যায় না? পরের লাইনে যদি আমি এইটা লিখি, তাহলে কি ভুল হবে? অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস ভোল্টেজ ড্রপ না স্যার। সমান সমান 0 লেখা যায়? যায়। জি যায়। স্যার। তার মানে একটা ক্লোজ সার্কিটে টোটাল ভোল্টেজের মান কত হইলো? 0। 0। তো এইটাই আসলে ভোল্টেজ লকে বলা হয়। আর জি স্যার। কারেন্ট লতে কি বলা হয়? কারেন্ট লতে ওই সেম টাইপের একটা কথা বলা হয়, যে একটা জাংশনের মধ্যে টোটাল সংযোগ বিন্দুতে যে প্রবাহিত হয় তার মানটা 0। হ্যাঁ, তার মানে যে পরিমাণ ইন্টারিং করে, আমরা বলছি যে যে জি পরিমাণ স্যার। ইন্টারিং হয় সমান সমান হচ্ছে লিভিং লিভিং কারেন্ট। আচ্ছা, ইন্টারিং কারেন্ট সমান সমান লিভিং কারেন্ট। আচ্ছা, তাহলে কি হবে? আমরা যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে শেষে কি দেওয়া যায়? জি স্যার, ইকুয়াল টু 0। equal 0. ইকুয়াল 0। তার মানে ইন্টারিং কারেন্ট সমান সমান লিভিং কারেন্ট মানে 0। তার মানে একটা জাংশন বা নোডের মধ্যে কারেন্টের পরিমাণ যখন 0, ঠিক সেইম ভাবে একটা ভোল্টেজ, একটা ক্লোজ সার্কিটের মধ্যে পটেনশিয়াল, টোটাল পটেনশিয়াল বা টোটাল ভোল্টেজ বা টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্সের মান হচ্ছে 0। জি স্যার। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কারশফ কারেন্ট ল, সেটা অ্যাপ্লাই হয় একটা নোড বা জাংশনের মধ্যে, মানে একটা পয়েন্টের মধ্যে। হ্যাঁ। আর কারশফ ভোল্টেজ ল, সেটা অ্যাপ্লাই হয় একটা ক্লোজ সার্কিটের মধ্যে,
ওপেন সার্কিটে কিন্তু কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করা যাবে না। আর এই যেখানে আমরা ওহমস ল যেটা দেখতেছিলাম, ওহমস ল এর একটা শর্ত আছে। ওহমস ল শর্ত হচ্ছে এটা যে স্থির তাপমাত্রায় এই ঘটনাটা ঘটতে হবে। যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তোমার ওহমস ল তুমি যেখানে অ্যাপ্লাই করতেছো সেখানে যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ওহমস ল অ্যাপ্লিকেবল হবে না। তো কারশফ ভোল্টেজ ল বা কারশফ কারেন্ট ল এগুলো নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আজকে আমরা আসলে কারশফ ভোল্টেজ ল বা কারশফ কারেন্ট ল এটার হচ্ছে একটা ভেরিফিকেশন করা দেখবো বা শিখবো। So, verification of the laws of KVL and KCL. The objectives of this experiment is actually the experiment is designed to provide the background of the following topics. এক নাম্বারটা হচ্ছে to verify Kirchhoff voltage law, to verify voltage divider rule, C to verify Kirchhoff current law, D হচ্ছে কি to verify current divider rule. তো এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাইলাম, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলটা কি আর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা কি। এই দুটো জিনিস আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, লার্নিং আউটকাম গুলা কি কি হবে? আফটার কমপ্লিটিং this experiments, the students will be able to understand the laws of KVL and KCL, and as well as the students will be able to understand the voltage and current division rule. এক্সপেরিমেন্টে আমরা কন্ডাক্ট করব একটা সফটওয়্যারের মাধ্যমে। সেই সফটওয়্যারকে আমরা নাম বলতেছি ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ। এই সফটওয়্যার নাম হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ। এটা হচ্ছে একটা সিমুলেশন প্যাকেজ ফর ইলেকট্রনিক সার্কিটস। It allows us designing and analyzing circuits without ইলেকট্রনিক্স এর ওয়ার্ড। work. ও জি স্যার দেখছি। আচ্ছা, জি ইলেকট্রনিক স্যার ওয়ার্ক জি স্যার বেঞ্চ। দেখছি। আচ্ছা, it allows us designing, আমরা বিভিন্ন সার্কিট ডিজাইন করতে পারবো এবং সেই সার্কিটগুলো অ্যানালাইজ করতে পারবো উইদাউট ইউজিং ব্রেডবোর্ডস। ব্রেডবোর্ডস হচ্ছে সেই বোর্ড যেগুলো দিয়ে আসলে নরমালি হাতে কলমে সার্কিট একটা ডিজাইন করতে হয়। সো আমাদের যেহেতু সিমুলেশন, তো আমরা ব্রেডবোর্ড ছাড়াই হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে সার্কিট ডিজাইন করতে পারবো without using any real components or actual instruments. এটা আসলে খুব ইজি, খুব ইজি প্রসেসে, খুব ফাস্ট প্রসেসে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, সো আমরা আসলে একটু আগে থিওরি গুলা দেখতেছিলাম। KVL মানে Kirchhoff voltage law, the algebraic sum of the potential rises or drops around a closed loop is zero. একটা ক্লোজ লুপ বা একটা ক্লোজ সার্কিটের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ রাইজ করবে বা পটেনশিয়াল রাইজ করবে এবং যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে সেটার মান হচ্ছে সমান। তো আমরা সেটাকে যদি সাম করি, যোগ করি, তাহলে কি হবে? জিরো চলে আসবে। আচ্ছা, এখন ভোল্টেজ ডিভাইডার রুলটা কি? ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা একটু দেখি। তো আমি একটা সার্কিট আঁকলাম, এই একটা সার্কিট। ওকে, এই এরকম একটা সিম্পল সার্কিট, তাই না? ওকে, ফার্স্টে জি সিম্পল স্যার। সার্কিটটাই দেখি। এখানে আমরা কি বুঝতে পারবো যে এখানে হচ্ছে 5 ওহম ধরে নিচ্ছি, 5 ওহম, এটাও 5 ওহম। তাহলে টোটাল আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 10, 10 তাই তো? 10 জি আচ্ছা, স্যার। এখানে যদি আমার 10 ভোল্ট থাকে তাহলে আমি মানে দেখে বুঝতেছি এখানে 10 ভোল্ট হবে অ্যাকচুয়ালি। সরি, এখানে আসলে 5 হবে আর এখানে 5 হবে। এখানে আসলে 5 হবে, এখানে আসলে 5 হবে, তাই না?
যেহেতু দুইটা সমান ভোল্টেজ, জি ড্রপ স্যার। হচ্ছে সমান, তার মানে 10 আছে 5 হবে। তো এই জিনিসটা আসলে কিভাবে আসে, মানে এটাকে যদি 10 না হয় অন্য কিছু হয়, তখন তো এত সহজে করা যাবে না। তো এটার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে Vx সমান সমান হচ্ছে Rx বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু V। Rx Vx মানে হচ্ছে তুমি যে রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ বের করতে চাচ্ছ। এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে ধরলাম আমরা স্যার R1। এইখান থেকে ওই আগে সূত্র থেকেও তো বার করা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আগে সূত্রটা বের করা যাবে। আচ্ছা, এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2। তো আমি ধরলাম R1 এর জন্য ভোল্টেজ কত সেটা বের করবো। তাহলে V1 সমান সমান কি হবে? V1 সমান সমান আর ইকুইভ্যালেন্ট, মানে কি এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো আমরা। যেহেতু সিরিজে আছে, তার মানে ইকুইভ্যালেন্ট কত? 10 10, তাই না? 10 তাহলে 10। 5 আর 5 10। জি স্যার। আর এক্স মানে R1 কত? 5। 5 5। আচ্ছা, আর টোটাল আমার ভোল্টেজ কত? ভি, ভি হচ্ছে 10, তাহলে হচ্ছে 10। 10। তাহলে এই 10 10 কাটা, থাকবে হচ্ছে 5, তাহলে এই যে 5 চলে আসছে। তার মানে কি, যখন আমাদের এটা 5 না থাকবে, একটা হবে 15 আর একটা হবে 25, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে, এই ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে যে কোনো একটা ভোল্টেজের রেসপেক্টিভে আমার ভোল্টেজ ড্রপ কত সেটা আমি ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসলে জি আহ, স্যার। আমাদের কাজ। তো অনেক সময় এরকম হতে পারে, মানে এই জিনিসটা একটু কঠিন হতে পারে। আচ্ছা, একটু কঠিন বলতে মানে সার্কিটের মধ্যে এরকম সিরিজ প্যারালাল দুইটা সার্কিটই থাকতে পারে। ঠিক আছে? সিরিজ জি প্যারালাল স্যার। দুইটা স্যার সার্কিট। সিরিজও আছে স্যার, প্যারালালও আছে স্যার, দুইটাই আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে, দুইটা প্যারালাল জিনিসটাকে দুইটা সিরিজে। মানে প্যারালালকে ফার্স্টে হচ্ছে ইকুইভ্যালেন্ট বের করতে হবে, সেই ইকুইভ্যালেন্টের সাথে সিরিজের যেটা আছে স্যার সেটা। প্রথমে যদি আমি দুইটা সিরিজের থেকে বের করে নিই আর প্যারালালের থেকে বের করে নিই, পরে আবার অ্যাডজাস্ট করে হচ্ছে বি এর মান যদি বের করি। এইখানে আসলে দুইটা সিরিজ তো নাই, দুইটা সিরিজ কি স্যার আছে? এখানে তো স্যার প্যারালালও আছে আর সিরিজও আছে স্যার, তাহলে তো দুইটাই আছে। প্যারালাল সিরিজ দুইটাই আছে, কিন্তু তুমি মানে এখানে সিরিজ আছে কোনটা বলতো, আমি যদি এটাকে R1 বলি। জি স্যার, R1 আর ওই সোজাসুজি যেটা আছে ওইটা R2, এটা আর, এই দুটো আছে সিরিজে। এটা হচ্ছে R3। জি স্যার। আচ্ছা, এই দুইটা আর সিরিজ R2 আছে। R3 আছে, আর R2 R3 আছে আপনার প্যারালালে। R3 আছে প্যারালাল। কারেন্ট প্রবাহ দেন। তুমি যেভাবে বলতেছো এভাবে আসলে তুমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, তোমারটা ভুল হবে। ঠিক আছে? জি স্যার। তোমার যেটা করতে হবে, R2 আর R3 এই দুটাকে প্যারালাল থেকে এই দুটাকে সিরিজে করে ফেলতে হবে। জি স্যার। মানে স্যার আমি ওইটাই বলছি যে R2 আর R3 যদি প্যারালাল হয়। R2 আর R3 যে প্যারালাল, ওইখান থেকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে। ইকুইভ্যালেন্ট বের করলে যে রেজিস্ট্যান্স হবে, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাথে R1 থাকবে হচ্ছে সিরিজে, পরে যোগ করতে হবে। জি R1 স্যার। যোগ করতে হবে। তো এখানে খুব সুন্দর একটা রুলস আছে। তোমরা কি জানো যে কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল? এই জি স্যার। জিনিসটা বোঝার উপায় কি? মানে তোমাদের স্যার কি কারেন্টের প্রবাহ দেখে তো স্যার বোঝা যায়। সবসময় বুঝতে পারো? স্যার বেশিরভাগই স্যার, মাঝে মাঝে সমস্যা হতে পারে। আচ্ছা, যদি মানে একের বেশি বা আরেকটু কমপ্লেক্স থাকে তখনও কি বুঝো? জি স্যার, মোটামুটি বুঝি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তো খুব ভালো। বাকিরা, বাকিদের কি অবস্থা? মাঝে মাঝে প্রবলেম হয় স্যার বুঝতে। স্যার একের অধিক হলে বুঝতে সমস্যা হয়েছে। এদিক হলে বুঝতে একটু সমস্যা হয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এইটা ফলো করলে এই কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল এই জিনিস বুঝতে কখনো সমস্যা হবে না। একটা মিনিট।
আচ্ছা, তো তোমরা যখন কোনো এরকম একটা কমপ্লেক্স সার্কিট থাকবে তখন সিম্পলি একটা সিস্টেম ফলো করবা। কি সিস্টেম? আচ্ছা, এটা বাদ দিয়ে আমি একটা কমপ্লেক্স সার্কিটের মতো আঁকার চেষ্টা করি। বেশি কমপ্লেক্স না, ধরো এইরকম। আচ্ছা, এরকম একটা জিনিস আছে আর নিচে আছে এরকম। স্যার এটা তো বোঝা যাচ্ছে স্যার, নিচে দুটো সিরিজ আছে, উপরে দুটো সিরিজ আছে, আর এই দুটো হচ্ছে প্যারালাল আছে। আচ্ছা, উপরে দুটো। স্যার আপনি এর ভিতর দিয়ে একটা ডায়াগোনাল বরাবর একটা রোল দেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে যাই, মানে ঠিক আছে, আস্তে আস্তে সহজ থেকে একটু কঠিনের দিকে যাই। আচ্ছা, তো এইটা জি স্যার। এখান থেকে আমরা কি বুঝতেছি যে মানে এই অবস্থা আছে। তো এগুলাকে যেটা করবা, ফার্স্টে চিন্তা করে নিবা, এটাকে একটা পয়েন্ট চিন্তা করবা। আচ্ছা, ধরো এটা তোমার এ পয়েন্ট, এটাকে তুমি এ ধরলা, এ ধরে সামনের দিকে যাইতে থাকবা, যেখানে গিয়ে তুমি বাধা পাবা, মানে যাইতে থাকবা, এখানে গিয়ে একটা বাধা আসছে, তাই না? আচ্ছা, তো এই তার মানে এই পর্যন্ত তোমার এ। বাধাটা যখন অতিক্রম করলা তখন এখানে যে পয়েন্টটা পাবা সেটা হচ্ছে তুমি আরেকটা পয়েন্ট ধরো বি। বি থেকে বি যাইতে থাকবে, যেখানে গিয়ে বাধা পাবে না ওই পর্যন্ত হচ্ছে বি। ঠিক আছে, বাধা পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে বি। এটা অতিক্রম করে তুমি যা পাবা সেটা হচ্ছে তোমার সি। সেই সি থেকে আবার সি যাইতে থাকবা, সিটা হচ্ছে এই পর্যন্ত। এখানে একটা বাধা পাইলা, তার মানে এই পাশে আসলে তুমি আর সি থাকবে না, সেটা হয়ে যাবে ডি। আবার তোমার এই দিকে চলে আসলো, এই পর্যন্ত তোমার ডি, ডি এর এই পাশে আসলে তুমি আবার পাবা ই। তো এই হচ্ছে তোমার অবস্থা। তার মানে এখানে তোমার 5টা পয়েন্ট আছে। তো তুমি এরকম 5টা পয়েন্ট লিখে ফেলো যে কি কি ছিল তোমার, এ বি সি ডি ই, তাই না? তাহলে এ জি স্যার। বি সি ডি ই। তো এরপরে দেখবা তুমি এ আর বি এর মধ্যে তোমার একটা রোধ ছিল, তাই না? এ জি আর বি স্যার। এর মধ্যে একটা রোধ ছিল। তো এ আর বি এর মধ্যে তোমার যে রোধটা আছে সেই রোধটা তুমি এঁকে ফেলো, মানে এভাবে করে হচ্ছে তুমি এটাকে সিম্পলিফাই করে ফেলবা। তারপর কি ছিল, বি আর সি এর মধ্যে একটা রোধ ছিল। আচ্ছা, বি আর সি এর মধ্যে একটা রোধ ছিল। তারপর কি ছিল, সি আর ডি এর মধ্যে একটা রোধ ছিল, তার মানে সি আর ডি এর মধ্যে একটা রোধ ছিল। তারপর কি, ডি আর ই ডি আর ই এর মধ্যে একটা রোধ ছিল, তার মানে ডি আর ই এর মধ্যে একটা রোধ ছিল। তার মানে এখানে সবগুলা রোধই আসলে সিরিজ, কোনো প্যারালাল রোধই নাই। ঠিক আছে, এ বি সি ডি মানে এখানে যে 4টা রোধ আছে 4টা আসলে তোমার সিরিজ আছে, কোনো আর প্যারালাল কানেকশন নাই। জি স্যার। স্যার এখানে তো জাংশনও তাহলে নাই, হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো জাংশন নাই, যার কারণে কোনো তাহলে প্যারালাল। জাংশন থাকলেই তো বলতে পারবো যে প্যারালাল আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি জাস্ট একটা সহজ জিনিস দেখাইলাম যে তোমার যদি কোনো জাংশনটা কিছু না থাকে তার মানে সব সিরিজ আছে। এখন আমরা আরেকটু কঠিনের দিকে যাই। ধরো তুমি এরকম, এখানে 3টা রোধ আছে, তাই না? জি স্যার। আচ্ছা, 3টা রোধ আছে। এখন আমাকে বলো এই 3টার কি অবস্থা। তো 2টা সিরিজ একটা প্যারালাল। একটা প্যারালাল, জি স্যার। কোন 2টা সিরিজ? স্যার একদম স্টার্টিং এ যে রাইট সাইডে যেটা গেল স্যার এই R1 R2 R3 দেন, এটা দিলে সুবিধা হবে না বলতে। আচ্ছা, দেখো আমরা তাহলে ওই আগের রোলটা ইউজ করি। হ্যাঁ, রোল ইউজ করে দেখি কি হয়। এই পয়েন্টটাকে তুমি এ ধরো। আচ্ছা, এই পয়েন্ট এই পর্যন্ত যাওয়া পর্যন্ত সেটা হচ্ছে এ। এটা এই দিক দিয়ে এই পর্যন্ত যাওয়া পর্যন্ত এ। এটা এইদিকে এই পর্যন্ত হচ্ছে এ। জি স্যার। এটা যখন এই পাশে অতিক্রম করবে, এ পাশে চলে আসবে, তখন সেটা কি, বি। 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 আচ্ছা, বিটা এই দিক দিয়ে যাচ্ছে, ওর কি কোনো বাধা একটা, আছে? জি স্যার।
বাধা একটা নাই? জাংশন নাইস সাইড। না জাংশন থাকুক, ও কোনো আর বাধা নাই তো? না, তাহলে বিটা এরকম যাবে, এই দিক দিয়েও বি যাবে, কোনো বাধা নাই। তাহলে বি যদি এই শেষ পর্যন্ত চলে আসে, বি এর কিন্তু কোনো বাধা নাই। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এইটা যদি বি হয় তাহলে এই পর্যন্ত কি বি বি। আচ্ছা, আবার বিটা যদি এই দিক দিয়ে আসে আইসা এই পর্যন্ত যায়, সেটাও কি বি বি। আর এখানে তো বি দেখলামই, তার মানে এখানে আমার আসলে কয়টা পয়েন্ট আছে? দুইটা, একটা এ আর একটা বি। এ পয়েন্ট আছে আর বি পয়েন্ট আছে, এবং তিনটা রোধই দেখো এ আর বি এর মাঝখানে, তাই না? জি স্যার। তার মানে এই তিনটা রোধ আসলে তিনটাই প্যারালাল, এখানে কোনো সিরিজের রোধ নাই। ঠিক আছে, মানে তিনটাই এরকম আমার প্যারালাল রোধ। ঠিক আছে, তিনটা হচ্ছে প্যারালাল, কোনো সিরিজ নাই। আমরা যখন ওই ছোটবেলায় সিরিজের ক্ষেত্রে একটা সংজ্ঞা পড়ছিলাম, সিরিজ কানেকশনে একটা সংজ্ঞা পড়ছিলাম না? সংজ্ঞাটা কি স্যার। ছিল? স্যার যার প্রথমটার সাথে আরেকটার প্রথমটা যুক্ত থাকে স্যার, সেটা হচ্ছে স্যার সিরিজে। আচ্ছা, মানে একটা প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত থাকে এরকম, তাই না? জি স্যার। আচ্ছা, তো একটা প্রান্তের সাথে যদি আরেকটা প্রান্ত যুক্ত থাকে, যদি সিরিজে হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এইটার এক মাথা, এইটার এক মাথার সাথে এটা শেষ মাথার সাথে এটা প্রথম মাথা এটা যুক্ত প্রথম আছে, মাথা। যার জি কারণে স্যার। সিরিজ বললাম আমরা। আচ্ছা, এখন আমি যদি এরকম দেই, এটা আর এটা কি? স্যার সিরিজই তো আছে স্যার। মানে ওই সংজ্ঞা অনুযায়ী এই দুটা সিরিজ হয় না, জি স্যার। কিন্তু এটা কি সিরিজে আছে? আচ্ছা প্যারালাল আছে। স্যার তাহলে কি সংজ্ঞা ভুল? তাহলে সংজ্ঞা ভুল, আসলেই সংজ্ঞা ভুল। সংজ্ঞাটা হবে এরকম যে যদি, স্যার হয়তো বা ওইটা সিম্পলের ক্ষেত্রে বলেছে। হ্যাঁ সিম্পল, মানে মানে খুব সহজে বোঝার জন্য বা দেখে যেন মানুষ বুঝে, সেই জন্য বলা হয়েছে যে একটা মাথার সাথে আরেকটা মাথা যুক্ত থাকে। কিন্তু তোমরা তো বড় হচ্ছ, তাই না? এখন হচ্ছে ওই জিনিসগুলো বুঝতে হবে। তো তাহলে তো আমরা ভুল শিখে আসছি। এইগুলা, এই টাইপের ছোট ছোট ভুল আমরা অনেক শিখছি অনেক জায়গাতেই। ঠিক আছে, এগুলো আমার মন খারাপ করার কিছু নাই। আচ্ছা, তো সংজ্ঞাটা অ্যাকচুয়ালি হবে এরকম, যদি কোন একটা মানে দুইটা রোধের মধ্য দিয়ে, বা দুইটা যে কোনো একটা জিনিস, রোধ বলতে পারো, বা যে কোনো এটাকে কি বলে, লোডও বলতে পারো, এরকম জিনিসের মধ্য দিয়ে যদি সেম কারেন্ট যায়, তাহলে সেটা হবে হচ্ছে তোমার সিরিজ কানেকশন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্যার ধরো, তাহলে তো ওইটার ভিতরেও স্যার সমান কারেন্টই যাচ্ছে স্যার। না সমান কারেন্ট যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি তোমাকে বলি। ধরো যদি এরকম হয়, স্যার এই প্রথম রোধ পার হয়ে, এই দেখো স্যার প্রথম রোধ পার হয়ে ওইটাও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই একটা রোধ, আচ্ছা গেলাম, তারপর এই একটা রোধ, ধরে নিলাম যে আমি এর পাশ থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, তাই তো? তাহলে এখান দিয়েও 5 জি অ্যাম্পিয়ার স্যার। যাচ্ছে, এখানেও 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা ওকে। এখন যখন আমি যেখানে আরেকটা দিয়ে দিব, তখন কি আর 5 অ্যাম্পিয়ার যাবে? তখন এই কারেন্টটা দুই ভাগ হবে না? কারেন্টটা তখন দুই ভাগ হবে না এখানে? স্যার বিভক্ত হয়ে স্যার সমান পরিমাণে কারেন্ট যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বিভক্ত হয়ে সমান যাবে, কিন্তু আমি তো বলতেছি যে বিভক্ত হয়ে যে স্যার আমি ওইটাই বলতেছি। বিভক্ত হয়ে সমান যাবে, কিন্তু কথা হচ্ছে তোমাকে যদি এটাকে আমি যদি R1 রেজিস্ট্যান্স বলি, আর এটাকে যদি R3 রেজিস্ট্যান্স বলি, তো R1 আর R3 কি সিরিজে হইলো? না স্যার, R1 R3 এটা কিন্তু তো স্যার আলাদা। প্যারালাল। হ্যাঁ, তার মানে কি বিভক্ত হয়ে তারা সেম যাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু R1 আর R2 তো সিরিজে যাচ্ছে না স্যার? না, R1 R2 সিরিজে যাচ্ছে না। R2 দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? 2.5, আর এখানে যাচ্ছে 5। এবং R1 এবং R2 এটাও প্যারালালে আছে। স্যার তাহলে এই দুইটা সিরিজে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার যেটা জি আছে স্যার, জি সেটা স্যার হচ্ছে বুঝতে R2 পারছি। আর R3 প্যারালালে আছে, আর R2 R3 এর সাথে যে ইকুইভ্যালেন্ট হবে সেটার সাথে R1 সিরিজে আছে। ওইটা আবার জি স্যার, ঠিক আছে, এখানে আরেকটা বুঝতে ভুল হইতে পারছি। পারে। আমি জি আমি স্যার। যে শব্দটা বলছি
ওই শব্দটা একটু খেয়াল করছো, আমি কিন্তু বলছি সেম কারেন্ট যাচ্ছে, সেম সেম অ্যামাউন্ট স্যার কিন্তু বলি নাই। জি স্যার বুঝতে পারছি। সেম আর সেম অ্যামাউন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানো? সেটা আমি একটু দেখাই। সেম আর সেম অ্যামাউন্টের মধ্যে পার্থক্য কি? ধরো এই এখানে কত যাচ্ছে 5, আর এখানে 5 জি 5 স্যার। যাচ্ছে না, কিন্তু এখানেও তো 2.5 যাচ্ছে, এখানেও তো 2.5 যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে তো বলতে পারি যে এই R2 আর R3 দিয়ে যেহেতু সেম অ্যামাউন্টে কারেন্ট যাচ্ছে, তার মানে ওরা সিরিজ আছে, এটা কি বলতে পারবো? ব্যাস, স্যার না স্যার ওই দুইটাই এক হ্যাঁ, তার মানে কথাটা হচ্ছে সেম অ্যামাউন্ট হয়ে আছে আপনার মানে হচ্ছে ব্যাপারটা কেমন আমি তোমাকে বলি। যখন কোনো জায়গা দিয়ে কারেন্ট পাস করে তখন আসলে কি পাস করে? ইলেকট্রন যায়, তাই না? তো ধরো এই দিক দিয়ে জি স্যার। ইলেকট্রন যাচ্ছে 4টা, ধরে নিলাম আমি এমনিতে এ বি সি ডি, এরকম 4টা ইলেকট্রন পাস করতেছে এই দিক দিয়ে। তো এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে তখন কি হবে? এইটাতে ধরলাম এ আর বি যাবে, আর এইটাতে কি যাবে? সি আর ডি যাবে। তার মানে কি এ বি আর সি ডি কি একই ইলেকট্রন হইলো? না স্যার। না, তার মানে সেম কারেন্ট যাইতে হবে। যদি দুই জায়গা দিয়েই এ বি যাইতো তাইলে সেই দুইটাকে আমি সেম বলতে পারতাম। জি তো স্যার যদি বুঝতে পারছি। এমন জি হইতো, স্যার। ধরো এই যে এখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স দিই, আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, সেই ক্ষেত্রে আবার কি হবে? এ বি সি ডি 4টা জি ইলেকট্রনে কিন্তু যাবে। তার মানে কি এটা আর সেটা, এটাকে তুমি আর জি স্যার, কারণ এই দুটো যুক্ত হয়ে আবার একটা তারের ভিতরে একটা লাইনে যাচ্ছে, এই জন্য স্যার এবিসিডি হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা আর এটা এই দুইটা কিন্তু সিরিজে আছে, জি স্যার বুঝতে আর পারছি। মাঝখানেরটা হচ্ছে প্যারালালে, মাঝখানে দুটো প্যারালালে আছে। ঠিক আছে? সো এইরকম যে কোনো সার্কিট, যদি কঠিন কোনো সার্কিট আসে, সিম্পলি যে এইরকম করে এই ফর্মুলা ইউজ করবা, ফর্মুলা ইউজ করে ওইটাকে ছোট বানিয়ে ফেলবা। ছোট বানাইলে দেখবা যে ওই সার্কিট তোমার কাছে মানে পানির মতো সহজ হয়ে গেছে, যে কোনটা স্যার কোন। একটা এরকম করেন তো, প্যারালালও থাকবে সিরিজ, আপনার সিরিজও থাকবে, একটা বড় সার্কিট। আচ্ছা, প্যারালাল আর সিরিজ দুইটাই থাকবে, তাই তো? স্যার স্যার একটু বড় করে নিয়ে একটু বড় কমপ্লেক্স। আচ্ছা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এখন বলো জি স্যার। কোনটা কি আছে, সিরিজে আছে কোনটা প্যারালালে আছে? এটা যে কঠিন স্যার। এটা কঠিন মনে হচ্ছে না? জি স্যার, জি অনেক স্যার। কঠিন। সহজ, মানে আমারও মানে শুরুতে দেখে সবারই কঠিন মনে হবে, আর ওই সূত্র যদি আমরা জানি যে একটার সাথে ফ্লোর আরেকটা হিসেবে লাগবে, যদি ধরি ঠিক আছে, ওই তাহলে কঠিন হবে। তো দেখো আমি চিন্তা করলাম যে এইটা আমি এ ধরলাম, যে এই পয়েন্টটা হচ্ছে এ। এখন চিন্তা করো এই পয়েন্টটা কোন পর্যন্ত গেছে? এই পয়েন্টটা এই পর্যন্ত গেছে, তাই না? তার মানে জি স্যার। এইটাও হচ্ছে আমার এ, এই পয়েন্টটা এই দিক দিয়ে এসে এই পর্যন্ত গেছে, তাই তো? আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে এ। আচ্ছা এই দিক দিয়ে এসে কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে এ। জি স্যার। ওকে, আচ্ছা আর এই দিক দিয়ে এসে এই পর্যন্ত গেছে, এটাও হচ্ছে এ। ওইটাও এ। হ্যাঁ, জি স্যার।
আচ্ছা, তারপরে আমরা ধরলাম এইটা এদিক দিয়ে এসে এই পাশে পার হয়ে গেছে, পার হয়ে গিয়ে এই পয়েন্টটাকে আমি ধরলাম বি। তাহলে মানে এই পয়েন্টটা B, যেহেতু পার হয়েছে এটাও বি, শেষ পর্যন্ত এই পর্যন্ত যাওয়া যায় তাহলে এটাও বি। এই বিটা যদি উপর দিকে উঠে তাহলে এটাও কি বি না? স্যার একবারে এই রোদের আক্রমণে তো বি ধরা যাচ্ছে। হ্যাঁ, এটাও বি, জি স্যার। এটাও বি, এটাও বি। আচ্ছা, এটাও বি। ওকে, আচ্ছা, বি পার হয়ে গেল। তো এরপরে আমরা চিন্তা করি এটা যদি এপাশে পার হয় তাহলে এটাকে কি ধরবো? এটাকে আমরা সি ধরি, ঠিক আছে? স্যার সিট ধরেন। আচ্ছা, সি। তাহলে এই পয়েন্টটাও সি। এইটা যদি এদিক দিয়ে আসে আইসা এই পর্যন্ত আসবে সেটাও সি। এই পর্যন্ত যদি আসে সেটাও সি, এখানেও সি। আচ্ছা, সি পার হইলো। আচ্ছা, সি যখন এই পাশে চলে আসবে তখন তো আর সি থাকবে না, সেটা হয়ে যাবে ডি। ডি। জি স্যার, ডি। ধরে নিলাম যে এটা ডি, এটা ডি মানে হচ্ছে এই পয়েন্টটাও ডি, এই পয়েন্টটাও কি ডি। ডি। এই পয়েন্টটাও ডি, এই পয়েন্টটাও কি হবে? সেটাও ডি। ডি হবে। মানে দ্যাট মিন্স এই পয়েন্টটা আসলে ডি। তো আর কি কোনো কিছু বাকি আছে? তাহলে এখানে তিনটা পয়েন্ট আছে, এ বি সি ডি। চারটা স্যার। চারটা স্যার। চারটা আর কি, হ্যাঁ। তাহলে এ বি সি ডি। তো আমি চাইলে এখন জাস্ট মানে যত যত রেজিস্ট্যান্স আছে এটাকে আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, যা মান থাকবে ওই চারটা রেজিস্ট্যান্সে ভাগ করে চারটার জায়গায় চারটা বসিয়ে দিলেই আমার অ্যাকচুয়ালি হিসাব শেষ হবে। এখন আরো সহজে হিসাব করা যায়। দেখো, এই এ আর সি, এ আর সি এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এ আর সি এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। যদি এই দুইটা রেজিস্ট্যান্স সমান হয় বা যাই হোক, এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা কি করে ফেলতে পারি? প্যারালাল। প্যারালাল। প্যারালাল রেজিস্ট্যান্সকে দুইটা মিলে যদি ইকুইভ্যালেন্ট হয়, আর সমান রেজিস্ট্যান্স হলে কি হবে? দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স যদি সমান হয় কি হয়? তো তাহলে সিরিজ। দেখো, দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স যদি সমান হয় 1/2 প্লাস 1/2, তাই না? জি স্যার। সমান সমান কি হবে? 1/r, আর ইকুইভ্যালেন্ট যেটা আর কি। তাহলে এটা কি হবে? 2 1 প্লাস 1, তাই তো? সমান সমান জি স্যার। 1/r। তাহলে এটা হয়ে যাবে কত? 1, এটা হচ্ছে 1/r। মানে দুইটা সমান রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তারা অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো যদি দুইটা জি স্যার। সমান রেজিস্ট্যান্স যদি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স মিলে কি হবে? একটা রেজিস্ট্যান্স হবে না? জি স্যার। আচ্ছা, একটা হইলো। এই দেখো, এ আর বি, এখানেও এ আর বি, তাহলে এই দুইটা মিলে কি হবে? একটা হবে। সেই প্যারালাল। হ্যাঁ, প্যারালাল হলে একটা হয়ে যাবে। আবার দেখো, সি আর ডি আর সি আর ডি, এই দুইটা মিলে কি হবে? একটা একটা। হয়ে যাবে। ওকে। আর এখানে বি আর ডি আর বি আর ডি, বি আর ডি মিলে কি হবে? একটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা আবার দেখি, এটা আর এটা কি প্যারালাল না? জি তাহলে স্যার। জি এই দুইটা স্যার। মিলে হবে একটা, আর এই দুইটা মিলে হবে একটা, হুম। তাই না? আলটিমেটলি আসলে কিছুই থাকবে না। মানে তো খুব সহজে মানে একটার যে কোনো একটা রেজিস্ট্যান্স বের করলেই হয়ে যাবে, মান বের জি করলে। স্যার। ঠিক আছে? মানে জিনিসগুলো আসলে খুবই সহজ। বা তুমি যদি এটা চিন্তা করো যে এই দুইটা কি আছে, একটা একটার সাথে প্যারালালে আছে, সিরিজে আছে, জি এই স্যার। দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, তাহলে এই দুইটাকে যোগ করো আর আবার ওই দুইটা তো আবার ওইটার সাথে প্যারালাল আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে কি হবে? তাহলে এইদিকে তোমার একটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে আর ওই দিকে একটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে। সেই দুইটা যদি আবার প্যারালালে থাকে তো আলটিমেটলি কি হবে? একটা রেজিস্ট্যান্স চলে আসবে। মানে যে কোনো একটা রেজিস্ট্যান্সের মানই ফুল রেজিস্ট্যান্সে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে সার্কিট জিনিসটা আসলে খুব মজার, কিন্তু বুঝে বুঝে যদি করতে পারো তাহলে একবার খুব সহজে শেষ হয়ে গেছে। এটা আমি এইভাবে করলাম, তুমি কিন্তু চাইলে অন্যভাবে করতে পারতা, যেরকম চারটা পয়েন্ট ধরে নিতে পারতা, এ বি সি ডি, এরকম চারটা পয়েন্ট ধরে নিতে পারতাম।
নিয়ে প্রত্যেকটা রেজিস্ট্যান্স জায়গায় জায়গায় বসায় করে ফেলতে পারতাম, একই কথা, মানে সব জায়গায় সবসময় সেম ভ্যালুগুলাই চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর ওই যে আরেকটা জিনিস একটু বলি তোমাদেরকে, যেহেতু এটা নিয়ে কথা হচ্ছেই, শর্ট সার্কিট বলতে একটা ব্যাপার আছে না, নাম জি শুনছো স্যার। না? বৈদ্যুতিক শর্ট সার্কিট জি হয়েছে স্যার, শুনছি। বলে না, এই জি স্যার। জিনিসটা কি হয়? এই জিনিসটা যেটা হয়, আহ, স্বাভাবিকভাবেই মানে মানুষ বা যে কোনো কিছুই কি চায়, যে কোনো ঝামেলা ছাড়া যদি চলে যাওয়া যায়, সে সেই জিনিসটা চায়। তো ধরো তুমি একটা জি স্যার। কারেন্ট ফ্লো করতেছো এদিকে, তার এইরকম আছে যে এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে তার প্রবাহিত হওয়ার কথা। হ্যাঁ, তার নর্মালি এভাবে প্রবাহিত হওয়ার কথা, যে সে এখানে একটু বাধা পাবে, এখানে একটু বাধা পাবে, তারপরে এদিক দিয়ে বেরিয়ে আসবে। এখন কোনো কারণে তুমি যদি একটা তার এখানে কানেক্ট করে দাও, তাহলে কি সে কষ্ট করে এইদিকে যাইতে পারবে? নো স্যার। সে তখন কি করবে? ডিরেক্ট এদিক দিয়ে চলে আসবে। এখন কথা হচ্ছে, যখন ডিরেক্ট এদিক দিয়ে চলে আসবে, এদিক দিয়ে যখন আসতো তখন কারেন্ট দুইটা ভাগ হয়ে যাইতো না, ভাগ হয়ে যেত, এখানে ভোল্টেজ ড্রপ জি স্যার। হতো। কিন্তু যখন সে কোনো ভোল্টেজ ড্রপ টপ কিছু হচ্ছে না, ডিরেক্ট এই দিক দিয়ে কারেন্ট চলে আসতেছে, তখন এই তারটা এত পরিমাণ কারেন্ট আর নিতে পারে না, তখন এখানে ওই তার পুড়ে টুরে গিয়ে ওইখানে একটা তো এক কথায় নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে এই প্রবলেম। নেগেটিভ পজিটিভ এক হয়ে যাওয়ার কারণে এরকম একটা গ্যাঞ্জাম তৈরি হয়। ঠিক আছে, নর্মালি তুমি যদি পানির কথাও চিন্তা করো, যে ধরো তুমি পানি দিতেছো ওই দিক দিয়ে, তো এই মাঝখানে একটা ঝামেলা আছে, মানে একটা গিট টাইপের আছে যেখান দিয়ে পানি যাইতে একটু কষ্ট হয়, এখানেও একটু পানি যাইতে কষ্ট হয়, তো পানি কি এদিক দিয়ে যাবে? যাবে না। না স্যার। যে দিক দিয়ে সহজ রাস্তা আছে ওই দিক দিয়ে চলে যাবে। তো যখন সহজ রাস্তা দিয়ে যাইতে যাবে, তখন সহজ রাস্তায় যদি কোনো ঝামেলা থাকে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে স্বাভাবিকভাবে। ওই যে স্যার, মাটি ভেঙে যাবে বেশি হ্যাঁ, চাপের কারণে। মাটি ভেঙে যাবে, হ্যাঁ, এরকম কিছু একটা হবে। সো এই হচ্ছে সার্কিটের ব্যাপার স্যাপার। তো সার্কিট জিনিস নিয়ে মাঝে মাঝে পড়াশোনা করতে পারো, দেখবা মজা লাগবে। তুমি ভাবতে পারো যে স্যার তো ট্রিপলির টিচার, এই কারণে এসে, আমি কিন্তু আসলে ট্রিপলির টিচার না, আমি ফিজিক্সের টিচার। আমিও এত, মানে আমিও তোমাদের মতো অত সার্কিট কখনো পড়ি নাই। ইভেন তোমরা যেমন এই যে সার্কিট ওয়ান যে কোর্সটা পড়ছো, আমি কিন্তু ওইভাবে সার্কিট ওয়ানে কোনো কোর্স ওইভাবে পড়ি নাই। কিন্তু সার্কিট জিনিসটা আমার ভালো লাগে, যার কারণে মাঝে মাঝে পড়াশোনা করি, বা মাঝে মাঝে টুকটাক দেখি বলে একটু পারি আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা কই ছিলাম? সেটা ছিলাম যে ওই ভোল্টেজ ডিভাইডার রুলে ছিলাম। তো এইভাবে আমরা ভোল্টেজ ডিভাইড কিভাবে করে সেভাবে দেখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে কেসিএল, কারশফ কারেন্ট ল। একটা নোডের মধ্যে বা একটা জাংশনের মধ্যে কি পরিমাণ কারেন্ট ইন্টার করতেছে আর কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেটার মান হচ্ছে সমান। আচ্ছা, আর কারেন্ট ডিভাইডার রুল কি? আগের মতোই কারেন্ট ডিভাইডার রুল, সেটা হচ্ছে আইএক্স সমান সমান আর এক্স আরপি বাই আর এক্স ইন্টু আই। ইন্টু আই। আই হচ্ছে তো আমার ফুল কারেন্ট, যে কারেন্টটা ইনিশিয়ালি প্রবেশ করতেছে। আরপি হচ্ছে তড়িৎ প্রবাহ। আমার প্যারালাল সার্কিটের, মানে কারশফ কারেন্ট ল হইলেই কিন্তু সেখানে অবশ্যই কি থাকতে হবে? একটা প্যারালাল সার্কিট থাকতে হবে, তাই না? জি স্যার। প্যারালাল সার্কিট ছাড়া কিন্তু কারশফ ল অ্যাপ্লাই করবে না, কারণ প্যারালাল সার্কিট না থাকলে তো তোমার জাংশন তৈরি কাগজ হবে। রুল দিয়ে করে যাচ্ছে। হ্যাঁ, সো প্যারালাল যে সার্কিটটা আছে, সেই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই তুমি যে রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে যাচ্ছ ডিভাইডেড বাই সেটা, এটা দিয়ে ভাগ করে টোটাল কারেন্ট দিয়ে যদি গুণ করো, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী তোমার একটা রেজিস্ট্যান্সের পার্সপেক্টিভে কতটুকু কারেন্টের মান সেটা বের হয়ে আসবে। আচ্ছা, তো এখানে আমাদের আসলে কি কি লাগবে সেটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ, ওই সফটওয়্যারটা লাগবে, কম্পিউটার লাগবে, কিছু রেজিস্টার লাগবে, অ্যামিটার, ভোল্টমিটার, আর কিছু কানেক্টিভ ওয়্যার লাগবে। তো আমরা এখানে আসলে দুইটা ওয়েতে করব, একটা হচ্ছে হাতে কলমে করব, মানে এই কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে করব যে কত আসে, আর হচ্ছে ওই সিমুলেশনে করে দেখব যে দুইটা সেম আসে কিনা। তো এটা হচ্ছে এটা একটা ক্লোজ সার্কিট, কারশফ ভোল্টেজ লওয়ার জন্য প্রযোজ্য। আর এখানে দেখো প্যারালাল সার্কিট আছে যেহেতু, তার মানে এখানে কারশফ কারেন্ট ল আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তোমাদের ইসে আমি একটা দিছিলাম গুগল ক্লাসরুমে,
একটা সফটওয়্যার দিছিলাম, নাম ছিল ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ। ওই সফটওয়্যারটা আমাদের লাগবে আসলে আজকে। আচ্ছা, তার আগে আমি একটু দেখি যে আমার এখানে ইনস্টল করা আছে কিনা। ইনস্টল করা থাকলে একটু আচ্ছা নাই। ওকে, আচ্ছা তোমরা জাস্ট ওই ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ সফটওয়্যারটাতে যাও, বা হচ্ছে তোমাদের ইসে থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আমি একটা ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে, দেখো একটু সবাই। এই ড্রাইভের লিংক থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করো, বেশি না 5-6 এমবি মাত্র। ডাউনলোড করার পরে আচ্ছা আমি দেখি আমার এখানে কই আছে। স্যার উইন্ডোজ কিতে যদি সার্চ দিতেন তাহলে তাড়াতাড়ি চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ কিতে কি ক্লিক করে দেন যদি সার্চ দেন। না এখানে দিলে আসতেছে, আমি জাস্ট ওই ফোল্ডারটা দেখতে যাচ্ছি যে কই আছে। আচ্ছা আচ্ছা, এখানে দিলেই চলে আস। মোস্ট অফলি আমার ইনস্টল করা আছে। স্যার ঠিক আছে স্যার, এটা প্রথমবার এরকম আসে, দেন ফাইলে গিয়ে নিউ করে ওপেন হ্যাঁ করুন। ফাইলে নিয়ে চলে আসে। আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা কি ইনস্টল করতে পারতেছো সবাই? জি স্যার, পারছি স্যার। Okay. তো নেটের প্রবলেম তো স্যার হচ্ছে না। না এটার জন্য নেট লাগবে। ও আচ্ছা, নেটের প্রবলেম। আচ্ছা তো আপনি মাত্র যে সফটওয়্যারের কথা বললেন ওইটাই ঢুকছিলাম। হুম, ওটাতেই ঢুকো। আচ্ছা বাকিদের কি অবস্থা? তানভীর খন্দকার, অনিকা আক্তার, মেহরুন্নেসা, গোলাম স্যার রাব্বানি। 17 অক্টোবরে যে ওইটা ফাইলটা শো করছে না গুগল ক্লাসরুমে আমার কাছে। কোথায়? 17 অক্টোবরে যে ফাইলটার কথা বললেন না আপনি স্যার? এটা শো করতেছে না না স্যার, কেন? স্যার আমি অনেকবার এবার আসছে স্যার। আসবে। আশিকুর রহমান, পারছো? স্যার আমি তো ক্লাসরুমে ওটা খুঁজে পাচ্ছি না স্যার। ক্লাসরুমে খুঁজে পাচ্ছ না? আচ্ছা দাও আমি একবারই করে দিই।
আর মাঝে মাঝে হারাই যাচ্ছে, আবার স্যার আসছে আবার হারাই যাচ্ছে। স্যার ফাইল আনসাপোর্টেড। স্যার আবার স্যার কাইন্ডলি স্যার একটু আবার সেন্ড করেন স্যার। আচ্ছা, এখানে একটা ব্যাপার হতে পারে, আমি যে আমার ড্রাইভে যেটা আছে সেটা আসলে 64 বিটের জন্য। তো কারো পিসি যদি 32 বিটের জন্য হয় তাহলে তোমাকে একটু কষ্ট করে ইন্টারনেটে সার্চ করে বের করতে হবে যে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ ফর 32 বিট। স্যার অনলাইন সেটা হচ্ছে আমরা যেটা করব যে এই সার্কিটটা ড্র করব। আমি একটু মানে কেসিএলটাকে করি। আচ্ছা, এই সার্কিটটা ড্র করব। এখানে কি আছে, একটা ব্যাটারি আছে, রেজিস্টর আছে তিনটা অ্যামিটার আছে। সো আমরা যদি এটা নেই, এই যে এখানে দেখো ব্যাটারি পাওয়া গেল, ব্যাটারি নিয়ে আসলাম। আচ্ছা, তারপর লাগবে হচ্ছে তোমার রেজিস্টর। এই যে একটা রেজিস্টর, তিনটা রেজিস্টর লাগবে আমার। এই যে আরেকটা রেজিস্টর, ওকে। আচ্ছা গেল। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে তিনটা অ্যামিটার। অ্যামিটার কই পাওয়া যাবে? এই যে এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরসে যদি যাও তাহলে সেখানে যে ফার্স্টে ভোল্ট মিটার, পরে হচ্ছে অ্যামিটার। তো অ্যামিটার নিয়ে আসলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা। ঠিক আছে? তো অ্যামিটার সবসময় সিরিজে কানেক্ট করতে হয়। সো আমরা এখন কানেক্টিং ওয়্যার দিয়ে এগুলো যদি কানেক্ট করা শুরু করি, স্যার এটা কোন সফটওয়্যার করতেছেন? ওই যে আমি যেটা তোমাকে দেখাইলাম ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ, ওইটা দিয়ে। স্যার এটা প্লে স্টোর থেকে নামানো যাবে না স্যার? হ্যাঁ, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না? প্লে স্টোরে মনে হয় এটা নাই। রোটেট করার দরকার নাই, যা আছে তাই। ওকে, ঠিক আছে। তো দেখো আমি কি করলাম, যে এই একটা রেজিস্টর, তার সাথে এই দুইটা রেজিস্টর প্যারালালে আছে, আর সেখানে দুইটা অ্যামিটার লাগাইলাম, এখানে একটা অ্যামিটার লাগাইলাম। এখানে যেটা হয় যে রোটেট করলে অনেক সময় একটু মানে জিনিসগুলো দেখতে সুন্দর করা যায়, কিন্তু সেক্ষেত্রে আবার একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওমের সাথে অ্যাম্পিয়ার কিভাবে মানে স্যার ওইটা অ্যাড করলেন? কোনটা? এটা জি স্যার ওই অ্যাম্পিয়ারের সাথে এখন না উপরেরটা? অ্যাম্পিয়ারের সাথে এটা? জি স্যার। আচ্ছা, একটা অ্যাম্পিয়ারের এক মাথা থেকে রেজিস্টরে আরেক মাথায় লাগাইছি, আর দুইটা অ্যাম্পিয়ারকে আমি একত্রে কানেক্ট করছি। দেখো এখানে প্লাসের সাথে রেজিস্ট্যান্স একটা, রেজিস্ট্যান্সের নেগেটিভের সাথে আমার অ্যামিটার কানেক্ট করা হয়েছে। অ্যামিটারের যে আরেক প্রান্ত, সেই প্রান্তের সাথে দুইটা রেজিস্টরে কানেক্ট করা হয়েছে। দুইটা রেজিস্টরকে আবার দুইটা অ্যামিটারের সাথে কানেক্ট করা হয়েছে। দুইটা অ্যামিটারের যে নেগেটিভ, সেই দুইটা একত্রে কানেক্ট হয়ে এই ব্যাটারি নেগেটিভে যুক্ত হয়েছে। তো ওই জিনিসটা আমি এখানে করছি। স্যার এটা মাইক্রোসফটে করা যাবে না, মাইক্রোসফট ওয়ার্ডে? কোনটা? এই যে আমি স্যার এই চিত্র। এটা না, মানে এখানে তো মাইক্রোসফটে তুমি হয় সার্কিট রাখতে পারবা, কিন্তু এখানে যেটা হবে, এখানে তো সিমুলেশন কানেক্ট হবে। যেমন এই যেখানে ধরো তোমার 1 কিলো ওহম আছে, তো এটাকে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে ধরো 10 ওহম।
আমি চাইলে আর অনেক কিছু চেঞ্জ করতে পারি, নামগুলা দিতে পারি, যে এটার নাম দিলাম R1, তো সেক্ষেত্রে যে লিখা আসবে R1 ইজ ইকুয়াল টু 10 ওহম। এটার নাম দিলাম আমি হচ্ছে R2। আচ্ছা, ভ্যালু পরিবর্তন করে 15 দিলাম। 15 কিলো ওহম তো অনেক বেশি, শুধু ওহম দিলাম, তাহলে R2 সমান সমান 15 ওহম। আচ্ছা, এটা আমি দিব কত, 25 দিই, 25 ওহম। ভ্যালু দেই হচ্ছে R3। আচ্ছা, এই যে হয়ে গেল। তো এখন দেখো আমি এখানে 12 ভোল্ট দিছিলাম, তো 10 ওহম, আর এখানে 15 আর 25 ওহম। তো এখন কি হওয়ার কথা, যে এইখানে যে পরিমাণ কারেন্ট বের হয়ে আসবে সেটা কি হয়েছে, এই জায়গায় এসে ওই কারেন্টটা ভাগ হয়ে গেছে। কারণ এইটা হচ্ছে আমার একটা নোড, মানে এই নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে সেইটা কোথায় থাকবে, এই অ্যামিটারে থাকবে। আর এই নোড থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে গেছে সেই দুইটা কই থাকবে, এই অ্যামিটারে আর এই অ্যামিটারে থাকবে। মানে এই অ্যামিটারে যে কারেন্ট, সেই কারেন্টটাই কি হবে, দুই ভাগ হয়ে এই অ্যামিটার আর এই অ্যামিটারে যাবে। তার মানে আমি যদি এটা জি প্রমাণ করতে পারি যে এই অ্যামিটার আর এই অ্যামিটারের কারেন্টের মান যোগফল করলে এই অ্যামিটারে কারেন্টের মান হবে, তাইলে আমার হয়ে গেল। তো আমি চাইলে অ্যামিটারের নামও দিতে পারি, অ্যামিটারের নাম দিই একটা A1। স্যার আমার একটা কোশ্চেন আছে। সে বলছে ওই 1 অ্যাম্পিয়ার থেকে, মানে এই যে 15 যেটা দিয়েছেন R2, হুম, ওইখান থেকে আপনার ওই অ্যাম্পিয়ার A1 আর কি, ওইখান থেকে সরাসরি আপনি রোদ দিয়ে স্যার অ্যাড করতে পারতেন না? এখান থেকে মানে জি স্যার। এই রোদ বাদ দিয়ে, না স্যার, রোদ তো লাগবে এখানে। আচ্ছা এই অ্যামিটার না দিয়ে, রোদ আচ্ছা, দুইটাই থাকবে কিন্তু সরাসরি অ্যাড করা যেত না স্যার? সরাসরি তুমি স্যার সিরিজে ও বলতেছে মনে হয়, সিরিজে ভাবে। না, তুমি সরাসরি কি অ্যাড করতে কি কোন কোন জিনিসটাকে কানেক্ট করতে বলতেছো? অ্যাম্পিয়ার আর রোদ। মানে অ্যাম্পিয়ার, স্যার পুরো জিনিসটা স্যার যেহেতু মানে আচ্ছা আচ্ছা সিরিজে আচ্ছা আনা আচ্ছা। যেত নাকি? তুমি যেটা বলতেছো যে এই রকম প্যাসপোজ হইছে কেন, তাই তো? এটা কি? জি স্যার। না না, এটা জাস্ট হচ্ছে এই যে এই এদের জি ঝামেলার কারণে হয়েছে। এটা ওরকম কিছু না। তুমি যদি স্যার, না এইটার জন্য করো, তো স্যার এটা আমার কোনো সমস্যা ছিল। এটা কোনো সমস্যা না। মানে এটা তো নরমালি করলে আমরা করব না, কিন্তু এইখানকার ওরিয়েন্টেশন ঠিক মতো হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, এটাকে রোটেট টোটেট করে তুমি ঠিকঠাক করে দিতে পারো। তুমি তো এইটাই বলতে যাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, এইটা কোনো কিছু না, এটা হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই তো এরকম ঘুরানো পেছানো রয়েছে তো স্যার, যত কনফিউশন মনে হচ্ছে। করবা, এটা আসলে ঠিক হয় না, এই হচ্ছে সমস্যা। অ্যাম্পিয়ার ভিতরে ঢুকে গেছে স্যার, ইসের ভিতরে একদম। হুম, আচ্ছা। তো এখন দেখো কি হবে, এই দেখো এই অ্যাম্পিয়ারে কারেন্ট কত আমার, 619.3 মিলি অ্যাম্পিয়ার। 519.3 অ্যাম্পিয়ার। আর A1 আর A2 তে কারেন্ট কত, 387 আর 232, যোগ করে দেখো এটা হবে। জি স্যার, 619। তুমি হয় না? আচ্ছা, ধরো আমি যেগুলার মান আরো জি স্যার। পরিবর্তন করে দিলাম, যে এটার মান আমি 12 ভোল্ট না দিয়ে আচ্ছা মান স্যার আমি ওইটা কি অটো চেঞ্জ আছে? কোনটা, ওই যে আপনি এই দুটা যোগ করে 619 বানালেন, আমি যদি ওই 387 থেকে আমি ইচ্ছা মতন অন্য অন্য মান দিতাম। এটা এটা জি স্যার। না না, আমি যেটা করতেছি আমি হচ্ছে এগুলার মান চেঞ্জ করতে পারবো, যে ইয়া ব্লু কালারের যে গ্লাস, এগুলার মান চেঞ্জ করতে পারবো। আমি যে ভোল্টেজের মান বাড়িয়ে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্যান্সের মান সেম রাখলাম। দেখো এই যেখানে আমি সুইচ অন করতেছি আবার, এই যে 619, তারপরে যে এইগুলো কি এমনি অটো চেঞ্জ হচ্ছে স্যার এই এগুলা ভোল্টেজের সাথে সাথে? এগুলা অটোমেটিক ই করতেছে, ক্যালকুলেট করতেছে। জি স্যার, বুঝতে পারছি আমি। অটোমেটিক, এই যেখানে একটা সুইচ আছে, এই সুইচ দিয়ে বন্ধ করলাম, এই যে বন্ধ হয়ে আছে, এই সুইচ কানেক্ট করব, অটোমেটিক এটা হয়ে যাবে। তুমি এটা চেঞ্জ করো আবার 100 দাও, দেখো এটা এই অটো, ফাংশনে তো যেতে পারতেছে না স্যার, দেখো ভিতরে আসছি কিন্তু। অটো অটো চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে হয়ে গেছে 3 অ্যাম্পিয়ার, এখানে হয়েছে 1.9, যোগ করলে এটা আসবে। জি স্যার, বুঝতে পারছি। তুমি একই সাথে স্যার কি করতে বলছি পারবা, মানে এই রেজিস্টার গুলো চেঞ্জ করতে পারবা, রেজিস্টারের মানগুলো চেঞ্জ করতে পারবা। রেজিস্টারের মান চেঞ্জ করলে দেখবা যে ডিফারেন্ট হয়ে গেছে।
দেখো এখানে দিছি 25 আর এখানে দিছি 15, আমি দুই জায়গায় যদি 25 দিই দেখো কি হবে, সমান হবে। 0 0 দুই জায়গায় যদি 25, 1 1 আর কি। এই দেখো এখন কত হয়েছে 4.444, আর এখানে হচ্ছে 2.222, এখানে 2.222 জি স্যার। স্যার পিসিতে স্যার ওইখানে যেতে পারতেছি না, কেন পিসতে মানে ভিতরে ঢুকছি কিন্তু কোন অপশনে যে কাজ করবো স্যার বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে শেয়ার অফ করি, তুমি শেয়ার করো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যেটা করতে হবে কেবিএল এর জন্য 3টা ভোল্টেজের জন্য করতে হবে, 10 15 20 বা 15 20 25, তিনটা। সেক্ষেত্রে কেবিএল এর জন্য একটা কি হবে, V1S আসবে, একটা V2S আসবে, V3S আসবে। তো 1S 2S 3S তিনটা যদি যোগ করি তাহলে দেখবো বি আর ভিপির মান সমান হয়ে গেছে। ঠিক আছে, কেবিএল এর জন্য সার্কিটটা তো খুবই সহজ। আচ্ছা, কেবিএল এর সার্কিট আমি একটু পরে আবার এঁকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 1 V1 V2 V3। আচ্ছা আচ্ছা, আমরা আগে যেহেতু এটা করছি এটাই দেখাই যে এখানে কি হবে, এখানকার I সমান সমান হবে I1 প্লাস I2, আমরা দেখতে পাইছি। সো এখানে আচ্ছা কি করবা, কেসিএল এর জন্য ইনপুট ভোল্টেজ কত, 10 15 20। 10 এর জন্য আইএস এর মান কত, I1S এর মান কত, I2S এর মান কত, সেটা আমরা লিখবো এবং দেখবো আইএস আর I2S মানে I1S I2S যোগ করলে কত হবে, সেটা হবে আইএস স্টার। আচ্ছা, তো আবার 15 ভোল্টের জন্য এরকম আইএস I1S I2S এর মান বের করবো, I1S I2S যোগ করবো, এখানে এরকম তিনটা বের করবো। তো এই কাজগুলো হচ্ছে সিমুলেশনের ওখান থেকে করলাম। কেবিএল এর জন্য সেম, 10 15 20 তিনটা ভোল্টেজের জন্য V1S 2S 3S কত আসে, তো প্রত্যেকবার কত আসে সেটা লিখবো এবং তিনটা যোগ করে দেখবো যে এই ভি আর এই ভিবির মধ্যে পার্থক্য কতটুকু আছে বা পার্থক্য আসলে আছে কিনা। আচ্ছা, তো 1 and 2 এই দুইটা টেবিলই আমাদের করতে হবে। 3 আর 4 এগুলো আসলে এক্সপেরিমেন্টাল করার সময় করা লাগতো, কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনে কি করতে হবে, আর ইকুইভ্যালেন্ট কি, R1 প্লাস R2 প্লাস R3, এখানে মান কত সেটা লিখতে হবে। V1C এর মান কত, মানে এটা আমরা এখন ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতেছি। V1C এর মান কত, এই আর ইকুইভ্যালেন্টের মান আসবে আর R1 এর মান আসবে আর ভোল্টেজের মান গুণ হবে। V2C এর জন্য এরকম হবে আর ইকুইভ্যালেন্ট R2V, তার মানে 10 ভোল্টের জন্য 3টা আসবে, 15 ভোল্টের জন্য 3টা আসবে, 20 ভোল্টের জন্য 3টা আসবে। এবং আমরা দেখব যে এখানে যে মানগুলো আসতেছে এই মানগুলা আর সিমুলেশনের মানগুলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সেই জিনিসটা কিভাবে দেখা হবে, ইরর V মাইনাস ভিপি ডিভাইডেড বাই ভি। আচ্ছা, সো ভি তো এটাই, আর ভিপিটা কি, ভিপি হচ্ছে V1C V2C আর V3C, এই তিনটা যোগ করলে যা হবে সেটা হবে ভিপি। তাহলে সেই ভিপির সাথে ভি এর কোনো পার্থক্য আছে কিনা সেটা দেখবো। আবার কারেন্ট ডিভাইডার রুল, স্যার এখানে 3টা আসবে তাই না ইরর? হ্যাঁ ইরর 3টা আসবে, হ্যাঁ 10 ভোল্টের জন্য একটা, 15 ভোল্টের জন্য একটা, 20 ভোল্টের জন্য একটা, এরকম 3টা আসবে। আবার কেসিএল এর ক্ষেত্রেও সেম জিনিস, ওই 10 15 ভোল্ট তিনটা ভোল্টেজের জন্য আমরা কি করব, প্যারালাল রেজিস্ট্যান্স বের করব, R1 ডিভাইডেড বাই 1 বাই R1 ডিভাইডেড বাই R2, এখান থেকে আরপি এর মান বের হবে। আরপি এর সাথে আগের যে রেজিস্ট্যান্সটা যেটা সিরিজে আছে সেটা যোগ করলে হবে আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আইসি সমান সমান কি হবে, ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, আর 1/2 হ্যাঁ ই এর মান কি হবে, ই এর মান হবে ওই যে ভোল্টেজ। 3টা ভোল্টেজ নিচ্ছি, মানে এখানে 3টা ভ্যালু আসবে, আইসি এর মান 3 বার 3টা আসবে। স্যার ওইটাকে একবার যোগ করে করবো নাকি 3টা আলাদা আলাদা ভাবে করতে হবে? 3টা আলাদা আলাদা ভাবে করবা, ফার্স্টে 10 ভোল্টের জন্য করবা, তারপর 15 ভোল্টের জন্য করবা, পরে 20 ভোল্টের জন্য করবা, বা তোমরা চাইলে যে ভোল্টেজ নাও আর কি ইচ্ছা মতো। আইসি এর একটা মান আসবে, আইসি এর মান দিয়ে সেখান থেকে I1C এর মান আসবে, আবার I2C এর মান আসবে। তো 10 ভোল্টের জন্য এরকম 3টা মান আসবে, আবার সেটার জন্য একটা ডেভিয়েশন আসবে, জিরো আসবে। আবার 15 ভোল্টের জন্য এরকম একই ক্যালকুলেশন আবার করতে হবে, 20 ভোল্টের জন্য আবার একই ক্যালকুলেশন করতে হবে।
সবগুলা ক্যালকুলেশন করলে দেখবা যেটা, যে যেহেতু সিমুলেশন করতেছো, সিমুলেশন করলে আসলে কোনো ইরোরই আসবে না, দেখবা যে সব 0% ইরর আসবে। তো শেষে লিখবা দ্য লস অফ কেভিএল এন্ড কেসিএল হ্যাজ বিন ভেরিফাইড। তারপর ডিসকাশনে তুমি যে এই কাজগুলা করার সময় কোথায় কোথায় কোনো প্রবলেম ফেস করছো কিনা বা কোনো কিছু আছে কিনা সেই টাইপের কথাবার্তা যেগুলো আমরা ডিসকাশনে নর্মালি লিখি সেগুলাই লিখতে হবে। স্যার ডিসকাশনটা স্যার না লিখলে হবে না? না না, ডিসকাশনটা লিখতে হবে, ডিসকাশন পড়ে বোঝা যায় যে তুমি আসলে এক্সপেরিমেন্টটা বুঝছো কিনা। আবার অনেকে আমি দেখলাম, আমি 3টা খাতা দেখছি ল্যাব রিপোর্ট, দেখলাম তোমরা অনেকে এই পড়তেছো, একজনের ডিসকাশন আরেকজনে কপি করতেছো। সেই কাজটা করো না, ঠিক আছে? নিজেরা একটু লেখার চেষ্টা করো, ভুল হোক নিজে লিখো, সমস্যা নেই। আমি ডিসকাশনের জন্য মার্কস কাটবো না, কিন্তু আমি যদি দেখি ডিসকাশন কপি করতেছো তাইলে আর ডিসকাশনে মার্কস দেবো না। কিন্তু তুমি নিজে লিখতে গিয়ে ভুল করলে আমি কোনো মার্কস কাটবো না। স্যার প্রথমটাতে স্যার ডিসকাশন কপি করছি। আচ্ছা, তো এরপরে আর করবা না। আমি ডিসকাশনে যেটা, যে তুমি লিখতে গিয়ে ভুল করছো আমি কোনো মার্কসই কাটবো না, যা মার্কস পাওয়া তোমাকে পুরো দিতে হবে। কিন্তু কখনো এটা করবা না যে আরেকজনটা দেখে লিখবা। জি স্যার স্যার। ডিসকাশন স্যার কি লিখতে হবে আবার একটু বললে ভালো হতো কাইন্ডলি স্যার। আচ্ছা, ডিসকাশনে লিখতে হয় কি, ডিসকাশনের প্রধান যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে তুমি যে রেজাল্টটা পাইছো সেই রেজাল্টটা আইডিয়াল রেজাল্ট কিনা। যদি দেখো সেই রেজাল্টটা আইডিয়াল রেজাল্ট তাহলে তো ভালো, তুমি বলবা যে তুমি এই ক্যালকুলেশন গুলা ঠিকঠাক করছো যার কারণে তুমি এক্সাক্ট রেজাল্টটা পাইছো। আচ্ছা, তো গেল। ওর ভিতরে যে কি কি করছি স্যার ওইটা কি এক্সপ্লেনেশন করব? না না, ওইটা এক্সপ্লেন করতে হবে না। তুমি সিম্পলি হচ্ছে ধরো এই কেভিএল কেসিএল এর কথা, কেভিএল কেসিএল এ তুমি যখন এই কাজটা করছো দেখলা তোমার কোনো ইরর নাই, তার মানে তোমার রেজাল্টটা ঠিক আছে। তখন তুমি এক্সপ্লেন বলবা এই কথাটা, যে যেহেতু আমরা একটা সিমুলেশন প্যাকেজ ইউজ করছি এই কারণে এখানে কোনো ধরনের হিট লস হয় নাই, এখানে কোনো ধরনের সিস্টেমের প্রবলেম নাই, যার কারণে আমরা 0 ইরর পাইছি। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি এই কাজটা করতাম তখন সেখানে ইরর থাকতো। কেন থাকতো? কারণ আমার ডিভাইসে তখন প্রবলেম থাকতে পারে। তারপরে আমি যখন নর্মাল একটা সার্কিটে কাজ করব তখন তাপ উৎপন্ন হবে, তাপের কারণে কিছু পরিমাণ এনার্জি লস হয়, যার কারণে সেই সময় অবশ্য কিছু ইরর পাওয়া যাবে। এই টাইপের কথাবার্তা গুলো লিখতে হবে। ধরো তুমি কোনো জায়গার বের করতেছো, অভিকর্ষ ত্বরণের মান বের করতেছো, জি এর মান। তো জি এর মান কি সবসময় জি 9.8 স্যার আসে? বুঝতে আসবে পারছি। না কিন্তু। তো তখন তোমাকে বলতে হবে যে তোমার মান জি এর না পর স্যার। 9.8 আসে নাই কেন, কেন কম আসছে। কম আসছে কেন? কারণ তুমি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে এক্সপেরিমেন্ট করতেছো, যার কারণে জি এর মান তোমার কম আসছে। কোন মানটা যদি ভালো হয় তাহলে জি এর মান আরো ভালো হইতে পারতো, সেই কথাটা তুমি লিখে দিতে। এইগুলা নর্মালি লিখতে হয়। তারপর ধরো তুমি তোমার এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছো, ইনস্ট্রুমেন্টাল কোনো প্রবলেম, সেটা তুমি লিখতে পারো। বা তুমি তোমার এক্সপেরিমেন্ট করতে গিয়ে এরকমও লিখতে পারো যে যে এই এক্সপেরিমেন্টে এই সীমাবদ্ধতা গুলো আছে, বা এই প্রবলেম, এই সেফটি মেজার্স আমাকে নিতে হচ্ছে, এই জিনিসগুলো ডিসকাশনে লিখতে লাগবে। স্যার আমাদের আজকের যে ল্যাব এটা স্যার এটার উপর তো ল্যাব থাকবে। হ্যাঁ, এটার উপর ল্যাব আগামী সপ্তাহে জমা। আপনি যদি একদম প্রথমে থেকে স্যার কি কি করতে মানে একদম সংক্ষেপে স্যার একটু বলতেন। না, লেখা তো সবই আছে। স্যার কিছু কি স্যার বাদ দিতে হবে স্যার? এর আগের তো অনেক কিছু বাদ দিয়েছিলাম, এর কিছু বাদ দিতে হবে? না না, এখানে সবকিছুই মানে আগের মতোই, মানে আগেও যেরকম করতে এখনো সেরকম করতে লিখবা। ফার্স্টে টপ পেজ দিবা, তারপরে অবজেক্টিভ লার্নিং আউটকাম তোমরা যে পড়বা, না লিখলেও আপনি চলবে। এখানে যা যা দিয়েছেন এইটা এই পর্যন্ত তো সবই একই একই থাকবে সেম। অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, থিওরি লিখতে হবে যেগুলো তোমরা আগেও লিখতা। তারপরে অ্যাপারেটাস লিখতে হবে, এখানে যে সার্কিট গুলো আছে সার্কিট গুলো অবশ্যই ড্র করতে হবে, ঠিক আছে? তারপরে কি আছে? প্রসিডিওর। প্রসিডিওর আমি আগেও লিখতে মানা করছিলাম, এখনো লিখতে মানা করতেছি, প্রসিডিওর লেখার দরকার নেই। প্রসিডিওরের মধ্যে যে যে সার্কিট গুলো আছে এই সার্কিট গুলো ড্র করার দরকার নেই, এগুলো জাস্ট প্রসিডিওর তোমাদের পড়ার জন্য। আচ্ছা, এই যে প্রসিডিওর যাও তো প্রসিডিওর আছে সব বাদ। এরপরে ডাটা টেবিল, টেবিল 1 আর টেবিল 2 হবে, 3 আর 4 হবে না। আচ্ছা, 1 আর 2 থাকবে শুধু। 1 আর 2 থাকবে, তারপর ক্যালকুলেশন করবা, রেজাল্ট লিখবা, ডিসকাশন লিখবা। জি স্যার।
আচ্ছা, আমি কি তোমাদের এই কেবিএলটা একবার দেখাবো? জি স্যার দেখুন। আচ্ছা, কেবিএলটা কিভাবে করবা, যেমন একটা নিউ নিলাম, এটা আমি সেভ করলাম না, সেভ করার দরকার নাই। আগের মতো একটা ব্যাটারি নিবা, রেজিস্ট্রন নিবা 3টা, আচ্ছা। আর এক্ষেত্রে কি লাগে, ভোল্ট মিটার লাগে, ইন্ডিকেটরে গিয়ে ভোল্ট মিটার পাবা। আচ্ছা, তারপরে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন জি এই স্যার। রেজিস্টার গুলো চেঞ্জ করে দিই আমরা। এটা কত দিব, 30 ওহম, এটার মান দেই 15, এটার মান দেই 25। বইটাতে মান যদি 12ই থাকে তাহলে কি হবে, এই যে আমরা যদি অন করি তাহলে দেখতে পারবো যে এখানে আমি 12 ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, ড্রপ হয়েছে কত, এই 30 ওহম রেজিস্ট্যান্সে ড্রপ হয়েছে 5.143, 15 ওহমে হয়েছে 2.571, আর 25 হয়েছে কত 4.286। তিনটাকে যদি যোগ করি 5 2 7 7 4 11, 11 আর এই যে দশমিক যা আছে যোগ করলে হবে 1, তাহলে টোটাল হবে 12। একইভাবে এই কাজটা যদি কি করি, 12 জায়গায় আমরা 30 নেই যদি, তো এই যে এখানে পাওয়ার সাপ্লাই অন করে দেই, দেখো এই যে পরিবর্তন হয়ে গেছে, 12 6 18 আর 10 28, 28 আর 0.86 0.4 আর 0.7 যোগ করলে হবে 2, তাহলে হয়ে যাবে 30। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। পারবা? জি স্যার পাবো স্যার। এখন তাহলে তোমরা করতে থাকো, আমি একটু নামাজ পড়ি, হ্যাঁ? ওকে স্যার। শোয়েব ভাই, হ্যালো শোয়েব ভাই। হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই কি অবস্থা? হ্যাঁ, এই তো ভাই আছি, আল্লাহ রাখছে। আচ্ছা শোয়েব ভাই, এই যে আপনার ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ, এটা কি উইন্ডোজ 8 কি কাজ করে? জানা আছে আপনার? উইন্ডোজ কোথায়?
উইন্ডোজ 8 কি কাজ করে? হ্যাঁ, কাজ তো করার কথা যদি 64 বিট হয়। উইন্ডোজ আমার 7 উইন্ডোজ আমার হচ্ছে উইন্ডোজ 8 দেওয়া, হ্যাঁ। তো আমার উইন্ডোজ 8 নিচ্ছে না, মানে মানে সফটওয়্যার ওপেন হচ্ছে না, এরকম অবস্থা। মানে কি লেখা 64 বিটের কিনা দেখো, হ্যাঁ, বুঝি নাই। বিট কত বিটের ইয়া ও, দেওয়া বিট আছে। তো আমি খেয়াল করি নাই সেটা, যে কত বিট দেওয়া আছে। এটা আপনি মাই প্রপার্টিসে যান কম্পিউটারে গিয়ে। হ্যাঁ, 32 বিটই আছে মানে। 32 বিট হলে হবে না স্যারের, এটা 34 বিটের জন্য প্রবলেম। 34 বিট পর্যন্ত হবে, 34 64 64। তাহলে তখন আবার 64 বিট নিলে আমার আবার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দিতে হবে, হ্যাঁ এটার জন্য। এ ভাই ল্যাব ক্লাস খুব খুব একটু আরে না ভাই, হচ্ছে আমার মিউজিক স্টুডিওর মানে পিসি, এটা আমি সেই জন্য বানাইছিলাম। বাট পাশাপাশি হলো আমার ইসের জন্য, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে সব এলোমেলো হয়ে যেতেছে। আর উইন্ডোজ 10 এ যদি 64 বিট দিয়ে দেয় তাহলে তো হবে, তাই না? উইন্ডোজ 10 হইলো। হ্যাঁ, উইন্ডোজ 10 এই যে আমি চালাইতেছি 64 বিট। আচ্ছা, ঠিক আছে। ওকে, সব দেখি তাহলে এই করতে হবে।
হ্যাঁ, কি অবস্থা সবার? স্যার করছি কোনো রকম। আচ্ছা, দেখাও একটু। আচ্ছা, তুমি কি করছো এখানে? এবার মাঝখানে ভোল্টেজ গুলা কেন, ভোল্ট মিটার গুলা কেন? স্যার ভুল দিয়েছি স্যার, আর ঠিক করেছি। মাঝখানে ভোল্ট মিটার স্যার আমি একটু বের হয়ে যাব, বাকি ক্লাসটা রেকর্ড থেকে করে নিব স্যার। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আরনাজ নীল, তোমার নাম কি আসলে? তুষারূপ স্যার, ওই যে অন্য ইমেল দিয়ে ঢুকছি স্যার। আইডি কত তোমার? স্যার লাস্টে 38 স্যার, 191 এরকম করলে তো বোঝা যাবে না কে তুমি। 191002038 স্যার। পাইছি, হ্যাঁ। সোহেব আলম, তোমার কি শেষ? স্যার হ্যাঁ, আমার তো শেষ। আচ্ছা, শেষ হলে বাকিটা করতে পারবা, ল্যাব রিপোর্ট? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে তুমি লিভ নিতে পারো, সমস্যা নেই। স্যার আমি লিভ নিব স্যার? হ্যাঁ, তোমার যদি শেষ হয়ে থাকে তাহলে লিভ নিতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। জয়ন্ত রয়, জি স্যার। তোমাকে পিসি ঠিক হয়েছে? স্যার ডাউনলোড আছে না আমারটা স্যার 32 বিটের তো। তোমারটা 32 বিট? জি স্যার। আচ্ছা, একটু দেখো, নেটে সার্চ দিয়ে পেয়ে যাবো। স্যার দেখতেছি। স্যার আমার বাসার স্যার কারেন্ট চলে গেছে মাত্র স্যার, আমি স্যার কেটে দিতে পারে স্যার আমার? কেটে গেলে তো আর কিছু করার নাই। সফটওয়্যার সাইডে দিয়ে দিব স্যার। আচ্ছা, তোমার নাম কি রিফাত হাসান না রিফাত মিয়া? স্যার মিয়া স্যার, কিন্তু স্যার ফেসবুক থেকে স্যার ওই যে কানেক্ট করা তো স্যার, এবং হাসান এসে পড়ে স্যার। হ্যাঁ, স্যার সাইডে স্যারের জন্য সাইডে লিখে দিছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। মেহরুন্নেসা তানজুম, হ্যাঁ স্যার, তুমি পিসি আপনাকে ঠিক তো আছে? বলছি স্যার, আমি পিসিতে প্রবলেম, মানে পিসি নষ্ট হয়েছে, আজকেই ঠিক করব। আচ্ছা, ঠিক আছে, তাইলে লিভ নিয়ে নাও, বসে থেকে আর কি হবে। স্যার এক্সপেরিমেন্ট আর্ট স্যার, আমি যখন মানে আপনাকে দিই তখন স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, দেখছি যে হয়নি স্যার, মানে ফেল্ড হয়ে আছে স্যার। কি হবে বুঝি নাই। এক্সপেরিমেন্ট আর্ট মানে ল্যাব রিপোর্ট যেটা স্যার, আমি যখন করি সাবমিট করি, তার কিছুক্ষণ পর মানে আপলোড হতে হতেই মনে হয় আচ্ছা, ওয়াইফাই চলে গেছিল, আমি তো আবার আবার আপলোড দিও। মিশন ফেল হয়ে আছে স্যার। আচ্ছা, আবার আপলোড দিও, সমস্যা নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার হচ্ছে উইন্ডোজ 8, বাট আমার মনে হচ্ছে কি স্যার আমার যে 32 বিটের জন্য হচ্ছে না, আপনি যেটা বললেন স্যার। হ্যাঁ, বিটের জন্যই সমস্যা, ওই উইন্ডোজ কোনো সমস্যা হ্যাঁ না, হ্যাঁ আমারটা স্যার, সেটাই স্যার, সেটাই দেখতেছি যে এখন আমি যে সোহেব ভাই ওদের বললাম, এখন ওরা বলতেছে যে 64 বিট ছাড়া হবে না আর কি। হ্যাঁ, আপনি 34 যেটা আর বললেন, 64। তুমি একটু 34। তোমরা একটু একটা কাজ করো, সেটা হচ্ছে ওই ওয়ার্ক ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ লিখে 32 বিট লিখে একটু সার্চ দিও, সফটওয়্যার পেয়ে যাবা। না স্যার, আমি সন্ধ্যার সময় যে আমি উইন্ডোজ 10 64 বিট দিয়ে নিয়ে আসবো না, সমস্যা নেই। বিকেলে সন্ধ্যার সময় উইন্ডোজ দিয়ে নিয়ে আসবো না। না না, পিসির উইন্ডোজ চেঞ্জ করা দরকার নাই, তুমি ওয়েবসাইট এই সফটওয়্যারটাই 32 বিটের সফটওয়্যার পাবা। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ ওকে। স্যার এর আগের যখন যে আপনি মানে জুমে ঢোকার যে কোডটা ছিল তারপর তো কেটে গেল মাঝখানে, ক্লাস অর্ধেক শেষ হওয়ার পর আমি ওই জায়গায় আমার আইডি দিয়ে দিয়েছিলাম, এখানে দিতে হবে এখন? না না আইডি দিতে হবে, সমস্যা নেই, দেওয়া লাগবে না। লিভ নিবো স্যার? নিতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভোল্টেজের মানগুলো কি হ্যাঁ শরীফ কি বলতেছিল? বলতেছিলাম ভোল্টেজের মানগুলা কিভাবে দিব? তুমি ইচ্ছা মতো নিতে পারবা, 10 15 20 15 20 30 ইচ্ছা মতো। মানে আমার এই জায়গাতে পড়া যাচ্ছে না যেটা ভোল্টেজের মানগুলা যে ভিতরে যে মানগুলা এগুলো। আচ্ছা ভোল্টেজের মান তুমি যাই নাও তোমার রেজাল্ট মানে একই জিনিস আসবে, তুমি যতই নাও 30 নিলেও দেখবা যে ভোল্টেজ ড্রপ 30 হয়েছে, 50 নিলেও ভোল্টেজ ড্রপ 50 হবে। সো ভোল্টেজের মান তুমি কত নিচ্ছ সেটা আসলে ফ্যাক্ট করতেছ না, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই নিতে পারো। তবে একটা জিনিস একটু সবাইকে বলে দিও, আমি বলতে ভুলে গেছিলাম, তোমাদের গ্রুপে থাকলে বলে দিও, সেটা হচ্ছে করার সময়, ল্যাব রিপোর্ট করার সময় তোমরা যেন হাতে লিখে যে ছবি দাও এর সাথে ওই ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চের স্ক্রিনশটটা যেন তোমরা দিয়ে দাও। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদের দেখাই একটু। আচ্ছা এই কথাটা আমি একটু রেকর্ড করি। আচ্ছা তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে ধরো যে কেবিএল এর জন্য এই সার্কিটটা আমি ড্র করলাম না, এটা হচ্ছে স্নাইপিং টুলে যাবা, স্নাইপিং টুলে যাই গিয়ে এটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবা। স্যার এমনিতে তো স্ক্রিনশট নেওয়া যায় যে হ্যাঁ এমনিতে কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়া যায় বা স্নাইপিং টুল বা যেটা দিয়েই নাও, কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম যে একটা স্ক্রিনশট নিয়ে যেভাবেই নেওয়া যায়, ডিরেক্টও কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়া যায়। তো স্ক্রিনশট নিয়ে এই ফটোটা তুমি হচ্ছে ওই ল্যাব রিপোর্টের সাথে জমা দিবা। কম্পিউটার ছাড়া অন্য কিছুর মাধ্যমে স্ক্রিনশট দেওয়া যায়? স্যার অহংগুলা তো আমার এই জায়গায় এক আসে, মানে এক আমি যেগুলো পরিবর্তন করতে পারতেছি না এগুলো কি? আচ্ছা এই যে এইখানে গিয়ে চাপ দিবা আর কি, কি বলে এই যে এইখানে ক্লিক করবা, রাইটে ক্লিক করলে যে কম্পোনেন্ট প্রপার্টিজ এখানে চেঞ্জ করবা, বা এখানে ডাবল ক্লিক করলেও এটা আসে, হ্যাঁ পরে চেঞ্জ করে দিলেই হবে। আর তোমার পিসি কিসের পিসি, যদি তোমার এইচপি হয় বা তোমার স্যামসাং হয় যেটাই হয়, তুমি হচ্ছে পিসি অনুযায়ী গুগলে সার্চ দিও যে স্ক্রিনশট নেওয়ার ওয়ে কি। স্যার নরমালি কেসিএল এ তো ভোল্টমিটার গুলো হবে না স্যার। কি না কেসিএল যখন হবে না, করব আমি কেবিএল রাখছি, স্যার। কেবিএল সব জায়গায় জন্য এরকম স্ক্রিনশট নিতে হবে। স্যার দুইটা যে সার্কিটের কি স্ক্রিনশট দিতে হবে? হ্যাঁ দুইটা সার্কিটের বলতে তুমি যতগুলাই করবা, মানে তুমি যদি 3টা ভোল্টেজ নাও, তিনটা এক্সপেরিমেন্ট করা লাগবে হ্যাঁ স্যার। কেসিএল এর জন্য 3টা স্ক্রিনশট হবে, কেবিএল এর জন্য 3টা স্ক্রিনশট হবে। এটা একটু তোমার ক্লাসে সবাইকে বলে দিও, ঠিক আছে? গ্রুপে আসতেই বলে দিও সবাই, বা এখনই বলে দাও। জি স্যার বলে দিবেন। জি স্যার বলে দিবেন।